হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে জিকে জিনিয়াস সিরিজের মাধ্যমে প্রত্যেকদিন 40টি করে বাছাই করা প্রশ্নোত্তর সাথে এক্সট্রা নোটস দেখছি। আজকে আমরা 11 নম্বর প্র্যাকটিস সেট করব। খুবই ইম্পর্টেন্ট আজকের এই ক্লাসে প্রশ্নোত্তর রয়েছে, তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে দেখো এবং সিআরপি একাডেমির তত্ত্বাবধানের পরীক্ষা তোমরা সেরা প্রস্তুতি পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন গুরুত্বপূর্ণ ক্লাসের নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো ক্লাসটা শুরু করা যাক। কি কি প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখবো। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। দেখো, আশফাক উল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ী এরা সবাই কোন ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন? প্রশ্ন দেখবে, উত্তর করবে। খুবই ইম্পর্টেন্ট বাছাই করা প্রশ্নোত্তর আজকের এই সেটে রয়েছে এবং খুব স্ট্যান্ডার্ড হাই লেভেল প্রশ্নোত্তর। তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন এ, কাকরি ষড়যন্ত্র মামলার সাথে সম্পর্কিত রয়েছে এই সমস্ত বিপ্লবী মানুষজন: আশফাকুল্লাহ খান, চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, রোশন সিং এবং রাজেন্দ্র লাহিড়ী। এবং এই কাকরি ষড়যন্ত্র মামলা কত সালে হয়েছিল? 1925 সালে। ওকে, 1925 সালে এই কাকরি ষড়যন্ত্র মামলা সংগঠিত হয়েছিল। এবং এই যে কাকরি ষড়যন্ত্র মামলা, এটি কোন সংগঠনের দ্বারা পরিচালিত হয়েছিল? হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন। ওকে, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, অর্থাৎ HRA। এবং 1928 সালে এই HSRA অর্থাৎ হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে রূপান্তরিত হয়। নেক্সট 2 নম্বর প্রশ্ন। 1921 সালের মোপলা বিদ্রোহ মালাবারে কার বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? 1921 সালের যে মোপলা বিদ্রোহ, যেটা মালাবারে হয়েছিল অর্থাৎ কেরালাতে, সেটা নিচের কাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন ডি, হিন্দু জমিদারদের বিরুদ্ধে। 3 নম্বর প্রশ্ন। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কত সালে প্রতিষ্ঠিত হয়? নিচের কোন সালে ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, 1866 সালে। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন কে প্রতিষ্ঠিত করেন? প্রতিষ্ঠাতা কে? দাদাভাই নওরোজি। ওকে, এবং কোথায় প্রতিষ্ঠিত হয়? স্থান, সেটি হচ্ছে লন্ডন। লন্ডনে এটি প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর প্রশ্ন। 1893 সালে হিন্দু ধর্ম সংরক্ষণী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সালে হিন্দু ধর্ম সংরক্ষণী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, দামোদর এবং বালকৃষ্ণ চাপেকর। এবং এই দুজনকে একত্রে কি বলা হতো? চাপেকর ব্রাদার্স। ওকে, চাপেকর ব্রাদার্স বলা হতো। এবং এই চাপেকর ব্রাদার্স এরা প্রথম 1897 সালে ডাব্লিউসি র্যান্ডকে কি করেন? হত্যা করে। এবং এটি ছিল, এই যে এই হত্যাটা, এটি ছিল প্রথম রাজনৈতিক হত্যা। ভারতবর্ষের প্রথম পলিটিক্যাল মার্ডার বা প্রথম রাজনৈতিক হত্যা কারা করেছিলেন? চাপেকর ব্রাদার্স করেছিলেন 1897 সালে। এবং কাকে? ডাব্লিউসি র্যান্ডকে। ডাব্লিউসি র্যান্ড কে ছিলেন? ডাব্লিউসি র্যান্ড ছিলেন তৎকালীন প্লেগ কমিশনার। ওকে, তো পরীক্ষাতে এই তথ্য থেকে প্রশ্ন এসে থাকে।
নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ফাউন্ডেশন ব্যাচ 4 লঞ্চ করা হয়েছে। আপকামিং পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে হিউজ ভ্যাকেন্সি সহ বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করে দাও। এখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে, এবং থিওরি কমপ্লিট হয়ে গেলেই সেই টপিকের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল, নোটস। সিমিলারলি আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচও লঞ্চ করা হয়েছে। এখানেও পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী তোমরা প্রত্যেকটি বিষয়ের উপর থেকে অধ্যায়ভিত্তিক এবং বিষয়ভিত্তিক ক্লাস পাবে। তো যোগাযোগ করো, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে 96475536 নম্বরে বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে এক নিযুক্ত পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। নেক্সট হলো 5 নম্বর প্রশ্ন, বন্দে মাতারাম পত্রিকার ধারাবাহিক প্রবন্ধ 1907 সালে কে প্রকাশ করেছিলেন? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে, দেখো অপশন বি, শ্রী অরবিন্দ ঘোষ। শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম পত্রিকার ধারাবাহিক প্রবন্ধ 1907 সাল থেকে কি করেছিলেন, তিনি প্রকাশ করেছিলেন। অরবিন্দ ঘোষের বিখ্যাত বই কি? পরীক্ষায় প্রশ্ন আছে, সেটি হচ্ছে দ্য লাইফ ডিভাইন। নেক্সট 6 নম্বর প্রশ্ন, 1875 সালে কলকাতায় প্রতিষ্ঠিত ইন্ডিয়ান লীগ এর সঙ্গে কারা যুক্ত ছিলেন? ইন্ডিয়ান লীগ অর্থাৎ ভারত সভা। কারা যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, শিশির কুমার ঘোষ এবং শম্ভুচরণ মুখোপাধ্যায়, এই দুজন ব্যক্তি যুক্ত ছিলেন ইন্ডিয়ান লীগের সাথে। ওকে, এবং এখান থেকে আর একটা জিনিস মনে রাখবে, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন সেটি প্রতিষ্ঠিত হয় কত সালে? ঠিক তার পরের বছর 1876 সালে। কে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আর কে? আনন্দ মোহন বসু। ওকে, নেক্সট 7 নম্বর প্রশ্ন, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন ডি, প্যারিস, ফ্রান্সে। দেখো কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থা এবং তাদের সদর দপ্তর দেখে নেব। IAEU সদর দপ্তর প্যারিসে, ইউনেস্কো সদর দপ্তর প্যারিসে, OECD এটি সদর দপ্তর অবস্থিত রয়েছে প্যারিসে, ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত রয়েছে লিও, ফ্রান্সে, এবং CERN এর সদর দপ্তর রয়েছে জেনেভা, সুইজারল্যান্ডে। 8 নম্বর প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের পশ্চিমমুখী নদীগুলির মধ্যে বৃহত্তম নদী নিচের কোনটি? উপদ্বীপীয় ভারতের পশ্চিম বাহিনী বা পশ্চিমমুখী নদীগুলির মধ্যে বৃহত্তম নদী নিচের কোনটি? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, নর্মদা। দেখো কিছু গুরুত্বপূর্ণ নদী, তাদের উৎপত্তি স্থল এবং মোহনা আমরা দেখে নেব, অর্থাৎ পতন স্থল। নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক থেকে এবং পতিত হয়েছে আরব সাগরে। তাপ্তি নদীর উৎপত্তি লাভ করেছে সাতপুরা পর্বত থেকে এবং মানে পতন স্থল হচ্ছে আরব সাগর। গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ত্রম্বক থেকে, এবং মোহনা বা পতন স্থল সেটা হচ্ছে বঙ্গোপসাগর। কৃষ্ণ নদী উৎপত্তিস্থল মহাবালেশ্বর, পতনস্থল বঙ্গোপসাগর। কাবেরী নদীর উৎপত্তিস্থল তালাকাবেরী এবং মোহনা বঙ্গোপসাগর। নেক্সট 9 নম্বর প্রশ্ন, পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত বায়ুকে কি বায়ু বলা হয়? তাকে 4টি অপশন, অ্যানাবেটিক বায়ু, ক্যাটাবেটিক বায়ু, নিম্নগামী বায়ু, নাকি ঢাল বায়ু? কি বলছে? পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে প্রবাহিত বায়ু। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ক্যাটাবেটিক বায়ু। ঠিক আছে, এই হচ্ছে পাহাড়, এবং পাহাড়ের ঢাল বেয়ে যখন বাতাস নিচের দিকে নামে, এইটা হচ্ছে কি? ক্যাটাবেটিক বায়ু। আর যদি পাহাড়ের ঢাল বেয়ে বাতাস উপরের দিকে ওঠে,
ঠিক আছে, তখন সেটা কি হয়ে যাবে, সেটা হচ্ছে অ্যানাবেটিক বায়ু, অ্যানাবেটিক বায়ু। আর এটা হচ্ছে কি, এটা হচ্ছে ক্যাটাবেটিক। ওকে, দেখো ক্যাটাবেটিক উইন্ড পাহাড়ের নিচ থেকে পাহাড় থেকে নিচে নামে, আর অ্যানাবেটিক হচ্ছে পাহাড় থেকে বেয়ে উপরে ওঠে। চিনুক যেটি হচ্ছে রকি পর্বতমালাতে দেখতে পাওয়া যায়, চিনুককে কি বলা হয় থাকে, স্নো ইটার, অর্থাৎ তুষার ভক্ষক, ঠিক আছে, বরফ গলিয়ে দেয়। ফন আল্পস পর্বতমালাতে এটি দেখতে পাওয়া যায়। আর লু উত্তর পশ্চিম ভারতের উষ্ণ শুষ্ক বায়ু, সেটিকে বলা হয় থাকে লু। 10 নম্বর প্রশ্ন, বিষুবরেখার নিকটবর্তী নিম্নচাপ এবং ঊর্ধ্বমুখী বায়ুর অঞ্চলকে কি বলা হয়ে থাকে? এই ধরো পৃথিবী, মাঝখান থেকে গেছে বিষুবরেখা অর্থাৎ 0 ডিগ্রি, ঠিক আছে, এবং মাঝখানে প্রায় 5 ডিগ্রি নর্থ এবং 5 ডিগ্রি সাউথ, দক্ষিণ দিক থেকে বাতাস যাচ্ছে এইভাবে, এবং উত্তর দিক থেকে বাতাস আসছে এইভাবে উত্তর গোলার্ধে এসে, এই যে মাঝখানের অঞ্চলে দুটো মানে একে অপরের দিকে বাতাস এসে এই অঞ্চলটাকে কি করে দিচ্ছে, একদম কোন রকম এখানে বায়ু প্রবাহ সেইভাবে হচ্ছে না। তো এই নিকটবর্তী বিষুবরেখার নিকটবর্তী নিম্নচাপ এবং ঊর্ধ্বমুখী বায়ুর অঞ্চলকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন, শর্টে কি বলা থাকে, ITCZ বলা হয়ে থাকে। এর অপর একটা নাম রয়েছে, অপর নাম কি, পরীক্ষায় অনেকবার এসেছে, সেটা হচ্ছে ডোলড্রাম। 11 নম্বর প্রশ্ন, সেলভাস নামে পরিচিত ঘন ক্রান্তীয় বর্ষাবরণ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, দক্ষিণ আমেরিকাতে। 12 নম্বর প্রশ্ন, মাহে এবং ইয়ানাম কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ? মাহে এবং ইয়ানাম এই দুটি অঞ্চল কোন কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন ডি, পুদুচেরির অংশ। 13 নম্বর প্রশ্ন, বিশ্বের সব থেকে গুরুত্বপূর্ণ উৎকৃষ্ট উল উৎপাদনকারী ভেড়ার জাত নিচের কোনটি? সেটি সঠিক উত্তর হয়ে যাবে, দেখে নাও অপশন বি, মারিনো। মারিনো এই জাতের ভেড়া সব থেকে বেশি পরিমাণে উল উৎপাদন করে থাকে। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত রয়েছে? আজকের ক্লাসের প্রশ্ন কিন্তু খুব স্ট্যান্ডার্ড, চেষ্টা করো সঠিক উত্তরগুলো নিজেরাই করার, ঠিক হোক ভুল হোক উত্তরগুলো করো, এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকো উত্তরগুলো মিলছে কি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, কচ্ছ উপসাগর। কচ্ছ উপসাগর এটি হচ্ছে ভারতের প্রথম সামুদ্রিক জাতীয় উদ্যান, এবং এটি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1982 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 15 নম্বর প্রশ্ন, সিঙ্গারেনি কয়লা ক্ষেত্র কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন উপত্যকাতে, কোন নদী উপত্যকাতে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, গোদাবরী উপত্যকাতে সিঙ্গারেনি কয়লা ক্ষেত্র অবস্থিত রয়েছে। দেখো কিছু গুরুত্বপূর্ণ কয়লা ক্ষেত্র এবং রাজ্য থেকে নেব। সিঙ্গারেনি এটি মূলত তেলেঙ্গানাতে অবস্থিত রয়েছে গোদাবরী উপত্যকাতে। ঝরিয়া রয়েছে ঝাড়খণ্ডে। রানীগঞ্জ কয়লা ক্ষেত্র রয়েছে পশ্চিমবঙ্গে। বোকারো কয়লা ক্ষেত্র রয়েছে ঝাড়খণ্ডে, এবং তালচের কয়লা ক্ষেত্র রয়েছে উড়িষ্যাতে। খুবই ইম্পর্টেন্ট তথ্য কয়লা ক্ষেত্র বা কয়লা খনি সম্পর্কিত। 16 নম্বর প্রশ্ন, হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড ভারতের পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে গঠনের সঠিক কালক্রমিক ক্রম নিচের কোনটি? এটা একটু হার্ড লেভেলের প্রশ্ন, সঠিক উত্তর কি হবে? কোন মানে
এই চারটে রাজ্য হরিয়ানা, সিকিম, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, এই চারটে রাজ্য কোন কোন বছর আমাদের পূর্ণ রাজ্যের তকমা পেয়েছে সেই বছরের কালক্রমিক অনুযায়ী ক্রম সাজাতে হবে। ঠিক আছে, তো দেখো নাগাল্যান্ড, নাগাল্যান্ড হয় কত সালে? 1963-তে। হরিয়ানা 1966-তে। সিকিম, প্রশ্ন বহুবার আসে, 1975-এ। এবং অরুণাচল প্রদেশ এটি হয় 1987। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি নাগাল্যান্ড, হরিয়ানা, সিকিম এবং অরুণাচল প্রদেশ। দেখো এখানে ইয়ার মেনশন করে দেওয়া রয়েছে। সিকিমের ক্ষেত্রে প্রশ্ন আসে কততম সংবিধান সংশোধনী? 36তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1975 সালে ভারতের পূর্ণ রাজ্য হিসাবে এটি তকমা পায়। নেক্সট দেখো 17 নম্বর প্রশ্ন, লোকসভার স্পিকার যখন কোনো সদস্যকে বক্তব্য বন্ধ করে অন্য সদস্যকে কথা বলার সুযোগ দিতে বলেন তখন তাকে কি বলা হয়? কোনো একজন সদস্য কথা বলছেন, তাকে বক্তব্য বন্ধ করে অন্য সদস্য থেকে কথা বলার সুযোগ দিতে বলেন পারে লোকসভার স্পিকার, তখন তাকে কি বলে পার্লামেন্টারি ভাষায়? সঠিক উত্তর হবে অপশন বি, ইয়েল্ডিং দ্য ফ্লোর। ওকে, দেখো কিছু পরিভাষা দেখবো এবং তাদের অর্থ বলবো। ইয়েল্ডিং দ্য ফ্লোর হচ্ছে অন্য সদস্যকে কথা বলার সুযোগ দেয়া। ক্রসিং দ্য ফ্লোর মানে হচ্ছে দল পরিবর্তন করে বিপরীত দিকে বসা। পয়েন্ট অফ অর্ডার হচ্ছে কার্যবিধি সংক্রান্ত আপত্তি জানানো। কলিং অ্যাটেনশন মোশন হচ্ছে জরুরি জনস্বার্থে বিষয় উত্থাপন করা। আর অ্যাডজর্নমেন্ট মোশন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে স্বাভাবিক কর্মসূচি স্থগিত করা। ওকে, 18 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে লোকসভার সদস্য সংখ্যা 525 থেকে 545-এ উন্নীত করা হয়? নিচের কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে? সঠিক উত্তর হবে অপশন ডি, 31তম সংবিধান সংশোধনী 1973-এর মাধ্যমে 525 থেকে 545 এই সংখ্যাটাকে উন্নীত করা হয় লোকসভার সদস্য সংখ্যা। 19 নম্বর প্রশ্ন দেখো, সমবর্তী তালিকা অর্থাৎ কনকারেন্ট লিস্ট, বাণিজ্য এবং বাণিজ্যের স্বাধীনতা এবং সংসদের যৌথ অধিবেশন, এই তিনটে ধারণা কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? কনকারেন্ট লিস্ট, বাণিজ্য এবং বাণিজ্যের স্বাধীনতা এবং সংসদের যৌথ অধিবেশন, এর সাথে আরো একটা, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, সবগুলোই নিয়ে আসা হয়েছে অপশন বি, অস্ট্রেলিয়া থেকে। 20 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 169 নম্বর অনুচ্ছেদে কি বিষয় বিধান রয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে 169 নম্বর অনুচ্ছেদে রয়েছে অপশন ডি, রাজ্যে বিধান পরিষদ সৃষ্টি বা বিলুপ্তি। ঠিক আছে, বিধান পরিষদ অর্থাৎ এটা হচ্ছে রাজ্যের আপার, ঠিক আছে, স্টেট আপার লেজিসলেচার। ঠিক আছে, এবং সমস্ত রাজ্যে এই বিধান পরিষদ নেই। বর্তমানে বিধান পরিষদ রয়েছে কতগুলো রাজ্যে? টোটাল 6টা রাজ্যে রয়েছে। কি কি? উত্তরপ্রদেশ, দ্বিতীয়ত বিহার, 3 মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা আর অন্ধ্র প্রদেশ। এতগুলো রাজ্যে বিধান পরিষদ বর্তমানে রয়েছে। 21 নম্বর প্রশ্ন, এভারগ্রিন রেভলিউশন অর্থাৎ চিরসবুজ বিপ্লব বা সবুজ বিপ্লব এর আহ্বান কে দিয়েছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এম এস স্বামীনাথন। এটা কি ভারতের জন্য?
ওকে, আর যদি বলে বিশ্বের জন্য, বিশ্বের ক্ষেত্রে তিনি হবেন নরম্যান বোরলগ। ওকে, নরম্যান বোরলগ গোটা পৃথিবীর জন্য সবুজ বিপ্লবের প্রথম আহ্বান জানিয়েছিলেন। ভার্গিস কুরিয়েনকে কি বলা থাকে? শ্বেত বিপ্লবের জনক। ওকে, দেখো, গ্রিন রেভলিউশন সম্পর্কিত রয়েছে খাদ্যশস্যের সাথে, হোয়াইট রেভলিউশন যুক্ত রয়েছে দুধের সাথে, ইয়েলো রেভলিউশন যুক্ত রয়েছে তৈলবীজের সাথে, ব্লু রেভলিউশন রয়েছে মৎস্যের সাথে, এবং গোল্ডেন রেভলিউশন রয়েছে উদ্যান পালন এবং মধুর সাথে সম্পর্কিত। 22 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম আয়কর বা ইনকাম ট্যাক্স কে চালু করেন? সঠিক উত্তর হবে অপশন বি, জেমস উইলসন। কত সালে? 1860 সালে প্রথম ইনকাম ট্যাক্স বা আয়কর চালু করেন। 23 নম্বর প্রশ্ন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবি কবে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 12 এপ্রিল 1988 সালে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া অর্থাৎ সেবি এটি প্রতিষ্ঠিত হয়, এবং 1992 সালে এই সেবি কি হয়? স্ট্যাটুইটরি স্ট্যাটুইটরি মর্যাদা পায়। হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইতে। 24 নম্বর প্রশ্ন, 1724 সালে হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা কে করেন? একদম নতুন নতুন প্রশ্ন আজকের এই ক্লাসে রয়েছে, চেষ্টা করো। হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা কে করেন 1724 সালে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশানে, নিজাম উল মুলক আসফ শাহ, তিনি হায়দ্রাবাদ শহরটিকে প্রতিষ্ঠা করেছিলেন 1724 সালে। 25 নম্বর প্রশ্ন, অ্যানি বেসান্ত ভারতে কবে আসেন? তো অ্যানি বেসান্ত ভারতে আসেন অপশন এ, 1893 সালে। অ্যানি বেসান্ত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের জানতে হবে। ঠিক ঠিক আছে, তিনি থিওজফিক্যাল সোসাইটির সদস্য ছিলেন। আর কি ছিলেন? তিনি 1916 সালে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা প্রশ্ন আছে, হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ, 1917 সালে কলকাতা অধিবেশন প্রথম মহিলা সভাপতি কংগ্রেসের, ঠিক আছে, তিনি হয়েছিলেন। তো অ্যানিবেশন সম্পর্কে এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 26 নম্বর প্রশ্ন, দেখো কি বলছে, 1749 থেকে 1754 সালের মধ্যে ব্রিটিশ এবং ফরাসিদের মধ্যে সংঘটিত গুরুত্বপূর্ণ যুদ্ধটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, দ্বিতীয় কর্ণাটকের যুদ্ধ। ঠিক আছে, তো দ্বিতীয় কর্ণাটক যুদ্ধ হচ্ছে 1749 থেকে 54। প্রথম কর্ণাটকের যুদ্ধর টাইম পিরিয়ড কত? 1746 থেকে 1748। ওকে, এবং তৃতীয় কর্ণাটকের যুদ্ধ হয়েছিল, তৃতীয় কর্ণাটক, সেটার টাইমকাল 1753 থেকে, সরি ভুল করছি, 1756 থেকে 1763 পর্যন্ত। নেক্সট 27 নম্বর প্রশ্ন, কোয়ার্চড ক্লকে ব্যবহৃত কোয়ার্চড ক্রিস্টালের রাসায়নিক সংকেত কি বা রাসায়নিক নাম কি?
কোয়ার্সড ক্লকে ব্যবহৃত কোয়ার্সড ক্রিস্টালের রাসায়নিক সংকেত কি বা রাসায়নিক নাম কি? তো কোয়ার্সড ক্রিস্টাল হলো অপশানে সিলিকন ডাই অক্সাইড, SiO2। 28 নম্বর প্রশ্ন, টেট্রা ইথাইল লেড শর্টে যাকে আমরা টেল বলে থাকি কি হিসাবে ব্যবহৃত হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে, দেখো অপশন ডি, পেট্রোলের সংযোজক। পেট্রোলের সংযোজক পরীক্ষায় আসতে পারে, বা আর একটা যেটা গুরুত্বপূর্ণ হিসাবে আসতে পারে সেটি হচ্ছে অ্যান্টি নকিং এজেন্ট। অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে ব্যবহৃত হয়ে থাকে, ঠিক আছে। কিন্তু বর্তমানে এই টেলকে কি করে দেওয়া হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। কেন? এই লেডের কারণে। লেড হচ্ছে কি পরিবেশ দূষণ, পরিবেশ দূষণকারী পদার্থ, ঠিক আছে। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে কোন পরিবেশ দূষণকারী পদার্থকে অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে বর্তমানে ব্যবহার করা ব্যান করে দেওয়া হয়েছে। অপশানে 4টে অপশন থাকবে, তার মধ্যে টেট্রা ইথাইল লেড বা টেলকে তোমাদের বেছে নিতে হবে। 29 নম্বর প্রশ্ন, গভীর সমুদ্রের ডুবুরিদের শ্বাস প্রশ্বাসের জন্য নাইট্রোজেনের পরিবর্তে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়? সমুদ্রের তলায় মনে রাখবে অক্সিজেন সিলিন্ডার কিন্তু নিয়ে যায় না ডুবুরিরা, মূলত নিয়ে যায় কি নাইট্রোজেন সিলিন্ডার। কিন্তু তারও গভীরে যদি ডুবুরিরা যায় সেখানে নাইট্রোজেনও ব্যবহার করে না। কি ব্যবহার করা হয়? সেখানে ব্যবহার করা হয় অপশন সি, হিলিয়াম। ওকে, তো পরীক্ষায় কি মনে রাখবে, ডুবুরিরা ব্যবহার করে দেখে অক্সিজেনের পরিবর্তে নাইট্রোজেন, এবং একদম ডিপ সির ক্ষেত্রে সেটা আবার হয়ে যায় হিলিয়াম। নেক্সট হলো 30 নম্বর প্রশ্ন, ওয়েল্ডিং এ সাধারণত কোন গ্যাস দুটি ব্যবহৃত হয়? ওয়েল্ডিং এ খুবই হাই টেম্পারেচার অ্যাচিভ করার জন্য কোন দুটি গ্যাস ব্যবহৃত হয়ে থাকে, একসাথে ব্যবহার করা হয়ে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অক্সিজেন এবং অ্যাসিটিলিন। এবং একে কি বলা হয়ে থাকে? অক্সি অ্যাসিটিলিন ফ্লেম। অক্সি অ্যাসিটিলিন ফ্লেম। এর টেম্পারেচার কত? 3200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। ওকে, 31 নম্বর প্রশ্ন, এশিয়ান গেমসে 400 মিটার দৌড়ে স্বর্ণ পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, কমলজিৎ সান্ধু। কত সালে তিনি পেয়েছিলেন? 1970 সালে। এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখান থেকে জেনে নাও। অলিম্পিকে ভারতের প্রথম মহিলা পদকজয়ী তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। অলিম্পিকে প্রথম মহিলা পদক জয়ী কত সালে? 2000 সালে। পিটি উষাকে কি বলা হয় থাকে? পায়োলি এক্সপ্রেস। নেক্সট দেখো 32 নম্বর প্রশ্ন, গান পাউডারের আবিষ্কারক হিসাবে কাকে ধরা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রজার বেকনকে গান পাউডারের আবিষ্কারক হিসাবে ধরা হয়ে থাকে। 33 নম্বর প্রশ্ন দেখো, দেখো রেমিনিসেন্স অব দ্য নেহেরু এজ এই গ্রন্থটির রচয়িতা নিচে কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন সি, এম ও মাথাই। 34 নম্বর প্রশ্ন, জ্যামিতির জনক কাকে বলা হয়ে থাকে? ফাদার অফ জিওমেট্রি। সঠিক উত্তর হবে অপশন বি, ইউক্লিডকে বলা হয়ে থাকে। দেখো কিছু উপাধি এবং তাদের ব্যক্তিদের নাম দেখে নেবো, অর্থাৎ জনক সম্পর্কে।
ফাদার অফ জিওমেট্রি বলা থাকে ইউক্লিডকে, ফাদার অফ মেডিসিন বলা থাকে হিপ্পোক্র্যাটসকে, ফাদার অফ হিস্ট্রি বলা থাকে হেরোডোটাসকে, ফাদার অফ ইকোনমিক্স বলা থাকে অ্যাডাম স্মিথকে এবং ফাদার অফ জেনেটিক্স বলা থাকে গ্রেগর মেন্ডেলকে। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 35 নম্বর প্রশ্ন, গণিতের অসাধারণ মানসিক গণনার জন্য হিউম্যান কম্পিউটার নামে পরিচিত ভারতীয় কে? সঠিক উত্তর হবে অপশন ডি, শকুন্তলা দেবী। 36, কিরণ বেদী কোন ক্ষেত্রে অবদানের জন্য রমন ম্যাগসেসে পুরস্কার পান? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সরকারি পরিষেবার ক্ষেত্রে। কিরণ বেদীকে, তিনি হচ্ছেন প্রথম মহিলা আইপিএস অফিসার ভারতের। ঠিক আছে, রমন ম্যাগসেসে পুরস্কার 1957 সাল থেকে দেয়া হয় এবং প্রথম পান কে? আচার্য বিনোবা ভাবে, ভারত থেকে। 37 নম্বর প্রশ্ন, 15ই জানুয়ারি কোন দিবস হিসাবে পালিত হয়? 15 দিবস কি হিসাবে পালিত হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন ডি, ভারতীয় সেনা দিবস হিসাবে পালিত হয়ে থাকে 15ই হচ্ছে কি জানুয়ারি। ঠিক আছে, এখান থেকে আরো কিছু তথ্য দেখো। নেভি ডে, নেভি ডে হলো কত তারিখে? 8ই ডিসেম্বর, সরি 4ই ডিসেম্বর, 4 ডিসেম্বর। এয়ার ফোর্স ডে, সেটা হচ্ছে কবে? 8ই অক্টোবর। 38 নম্বর প্রশ্ন, জালালউদ্দিন মোহাম্মদ শাহ এবং শামসুদ্দিন আহমেদ শাহ কোন রাজবংশের রাজা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, গণেশ রাজবংশের রাজা ছিলেন। 39 নম্বর প্রশ্ন, শ্রী চৈতন্যদেব বাংলা এবং উড়িষ্যায় বৈষ্ণব ধর্ম প্রচার করেছিলেন কোন রাজবংশের শাসনকালে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, হুসেন সাই রাজবংশের আমলে। ঠিক আছে, শ্রী চৈতন্য দেবের জন্ম কত সালে? 1400, ভুল করছি, 1486, 1486 সালে। ওকে, এবং মৃত্যু প্রচলিত যেটা তথ্য অনুযায়ী সেটা হচ্ছে 1533, প্রচলিত যে সালটা রয়েছে সেটি। প্রকৃত নাম কি শ্রী চৈতন্যদেবের? প্রকৃত নাম হচ্ছে বিশ্বম্বর মিশ্র। এবং আর একটা যে নাম রয়েছে সেটা হচ্ছে নিমাই। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে মল্লভূম বলা হয়? মল্লভূম কেন বলা হয়? মল্ল রাজবংশের জন্য। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বাঁকুড়া। বাঁকুড়া জেলাকে বলা হয় থাকে মল্লভূম। বাঁকুড়া জেলা কিসের জন্য বিখ্যাত? টেরাকোটা মন্দির, ওকে, তার জন্য বিখ্যাত। এবং আর কি রয়েছে? বালুচরি শাড়ি, পরীক্ষায় প্রশ্ন এসেছিল, বালুচরি শাড়ি এই জন্য বিখ্যাত হয়ে রয়েছে। বিষ্ণুপুরের এখানে মন্দির রয়েছে বিখ্যাত, যেগুলো হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ টেন্টেটিভ লিস্টে রয়েছে, মানে তকমা পায়নি কিন্তু লিস্টের মধ্যে রয়েছে। ওকে,
তো এই ছিল 40 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে। আজকের ক্লাসের প্রশ্নপত্র খুবই স্ট্যান্ডার্ড এবং হাই লেভেল ছিল, সাথে আমি অনেক এক্সট্রা নোটস লিখিয়ে দিয়েছি এবং যেগুলো আশা করছি তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। এই ধরনের নতুন নতুন প্রশ্ন আমি নিয়ে আসবো, প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করে থাকো, এখান থেকে তোমাদের সেরা প্র্যাকটিস হবে। আমাদের যে ফাউন্ডেশন ব্যাচ কোর্স রয়েছে পঞ্চায়েত পরীক্ষাগুলো করে এখানে যুক্ত হয়ে যাও, এবং মিশন পুলিশ খাকি ব্যাচ এখানেও যুক্ত হয়ে যাও। যোগাযোগ করো 9647553612 নম্বরে, যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে। বিস্তারিত ডিসক্রিপশন বক্স রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফগুলো পাওয়ার জন্য। এছাড়া বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।